বাংলাদেশের ইতিহাসে কি তবে সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে? চোর, লুটেরা আর ফ্যাসিবাদীদের প্রধান আশ্রয়দাতার দিন কি শেষ হয়ে এলো? 12ই মার্চ স্রেফ একটি তারিখ নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের সংসদীয় ইতিহাসের সবচেয়ে বড় নীলনকশা উন্মোচনের দিন। সারা দেশের কোটি কোটি মানুষের এখন একটাই প্রশ্ন, পতিত স্বৈরাচারের পরম বন্ধু মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর গন্তব্য কি এখন জেলখানা? জেলের ঘানি টানাই কি তার কপালে লেখা আছে? জামায়াতে ইসলামী এমন এক মরণ কামড় দিয়েছে যে বঙ্গভবনের সেই আরামদায়ক গদি এখন রাষ্ট্রপতির জন্য জ্বলন্ত আগ্নেয়গিরি হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করব সেই রহস্যময় দলিলাদি যা রাষ্ট্রপতির গদি কাঁপিয়ে দিয়েছে। জানাবো কিভাবে তাকে বেইজ্জত করে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত ছক আঁকা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ না দেখলে আপনি বাংলাদেশের রাজনীতির এই মহাপ্রলয় বুঝতে পারবেন না। আপনারা কি জানেন, যাকে আজ মহামান্য বলে সম্বোধন করা হচ্ছে তার আসল পরিচয় কি? তিনি কি স্রেফ একজন রাষ্ট্রপতি, নামি শেখ হাসিনার নিয়োগকৃত এক আজ্ঞাবহ গোলাম? ইতিহাস সাক্ষী দেয়, এই শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন হাসিনার সবচেয়ে বড় আস্থাভাজন। যে ব্যক্তি হাসিনার পা ছুঁয়ে সালাম করাকে নিজের জীবনের পরম সৌভাগ্য বলে মনে করতেন, তিনি আজ বিপ্লবী সেজে আমাদের জ্ঞান দিচ্ছেন। একে কি মীর জাফরি বলবেন, নাকি নির্লজ্জ দ্বিচারিতা? যে বঙ্গভবন একসময় ছিল মর্যাদার প্রতীক, সেই বঙ্গভবন যেন আজ পাপীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। জুলাইয়ের সেই রক্তক্ষয়ী দিনগুলোতে যখন আমাদের ভাইদের বুক ঝাঁঝরা করা হচ্ছিল, যখন কিশোর তরুণদের ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল, তখন এই রাষ্ট্রপতি কোথায় ছিলেন? তিনি কি তখন এসি রুমে বসে হাসিনার সাথে শয়তানি চাল চালছিলেন না? আজ যখন বিপ্লবীরা ক্ষমতায়, তখন তিনি গিরগিটির মতো রং বদলে ফেলেছেন। কিন্তু বাংলার সচেতন ছাত্র জনতা তার এই ভণ্ডামি ধরে ফেলেছে। অ্যাডভোকেট শিশির মনির যে হুঙ্কার দিয়েছেন, তাতে বঙ্গভবনের চুনকাম পর্যন্ত খসে পড়ছে। তিনি পরিষ্কার বলেছেন, খুনিদের দোষারের ভাষণ আমরা শুনব না। 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা আছে, কিন্তু সেই ভাষণ বয়কটের ডাক দিয়েছেন শিশির মনির। তবে কি সেদিন চুপ্পুকে বেইজ্জত করার চূড়ান্ত রিহার্সাল হতে যাচ্ছে? এখন কথা বলবো সেই বিষয় নিয়ে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা সবাই জানি, ইসলামী ব্যাংক ছিল এদেশের সাধারণ মানুষের আস্থার প্রতীক, কিন্তু সেই আস্থায় ঘুণ ধরিয়েছে এস আলাম গ্রুপ আর তাদের নেপথ্যের মদতদাতারা। তদন্তের জালে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যখন হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছিল, যখন দেশের অর্থনীতির মেরুদণ্ড তিলে তিলে ভেঙে দেওয়া হচ্ছিল, তখন এই রাষ্ট্রপতির ভূমিকা কী ছিল? অভিযোগ উঠেছে যে তিনি যখন ব্যাংকের ডিরেক্টর পদে বসেছিলেন, তখন তিনি স্রেফ মূর্তির মতো বসে থাকেননি, বরং পর্দার আড়ালে থেকে ব্যাংক লুটের মাস্টার মাইন্ডদের আশ্রয় দিয়েছেন। যখন হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছিল, তখন কি তার ভাগ পাচ্ছিলেন না? জনতার আদালতে আজ তার বিচার শুরু হয়ে গিয়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির পদের ক্ষমতা ব্যবহার করে তিনি যে অপরাধ করেছেন, তার জন্য তাকে সরাসরি চৌদশীকে পেছনে পাঠানো এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। তারা এমন এক চাল দিয়েছে যা দেখে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদেরও মাথা ঘুরে গিয়েছে। গুঞ্জন ছিল যে জামায়াত হয়তো ডেপুটি স্পিকারের লোভনীয় পদটি গ্রহণ করবে, কিন্তু না, তারা প্রমাণ করেছে তারা পদের জন্য রাজনীতি করে না। তারা শহীদের রক্তের বেইমানি করতে জানে না। মাওলানা আব্দুল হালিমের সেই বজ্রকণ্ঠের হুঙ্কার আজ বঙ্গভবনের ভিত কাঁপিয়ে দিয়েছে। জামায়াত স্পষ্ট বলে দিয়েছে, যাদের হাতে দাগ আছে, যারা ফ্যাসিবাদের পা চাটত, তাদের সাথে একই ছাদের নিচে তারা বসবে না। জামায়াতের এই প্রত্যাখ্যান কোনো পলিটিক্যাল মুভ নয়, এটি হলো সরাসরি যুদ্ধের ঘোষণা। 12ই মার্চ সংসদে জামায়াত যে নজিরবিহীন কাণ্ড ঘটাতে যাচ্ছে, তা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তারা টেবিল চাপড়ে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করবে এবং পুরো সংসদকে উত্তপ্ত করে তুলবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে প্রশ্ন জাগে না যে রাষ্ট্রপতিকে কি আসলেই গ্রেফতার করা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। যখন জন আকাঙ্ক্ষা কোনো পদের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন কোনো আইনি রক্ষা কবচ কাজ করে না। সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবীরা ইতিমধ্যে এমন সব নথিপত্র গুছিয়ে ফেলেছেন যা সরাসরি রাষ্ট্রপতির বিরুদ্ধে মানবাধিকার অপরাধ এবং অর্থনৈতিক অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। অ্যাডভোকেট শিশির মনির যে গণ ওয়াকআউটের ডাক দিয়েছেন, সেটি আসলে একটি ফাঁদ। রাষ্ট্রপতি যখন সংসদে এসে দেখবেন সামনে কোনো সংসদ সদস্য নেই, তখন তার নৈতিক পরাজয় ঘটবে। আর ঠিক সেই মুহূর্তেই রাজপথের আন্দোলনকারীরা বঙ্গভবন ঘেরাও করবে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন কার পক্ষ নেবে? অবশ্যই জনতার পক্ষ নেবে। এই গভীর চাল বুঝতে পেরে রাষ্ট্রপতি এখন দিশেহারা। শোনা যাচ্ছে তিনি ইতিমধ্যে দেশ ছাড়ারও গোপন চেষ্টা করছেন, কিন্তু বিপ্লবীরা তাকে এক চুল জমিও ছাড় দেবে না।
এই পুরো ঘটনার পেছনে কি কেবলই দেশের মানুষ কাজ করছে? রাজনৈতিক অন্দরমহলের খবর হলো পর্দার আড়ালে বড় বড় শক্তিগুলো এখন রাষ্ট্রপতির হাত ছেড়ে দিয়েছে। যারা একসময় হাসিনাকে মদত দিত, তারাও এখন এই চুপ্পুর মতো দুর্বল ঘুড়িকে রক্ষা করতে চাইছে না। পর্দার আড়ালে মাস্টারমাইন্ডরা এমন এক চিত্রনাট্য লিখেছে যেখানে রাষ্ট্রপতির কোনো বাঁচার পথ নেই। 12ই মার্চের ভাষণ বর্জন হবে তার রাজনৈতিক জীবনের শেষ জবনিকা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে তার অতীত কর্মকাণ্ডের ওপর নজর রাখতে শুরু করেছে। যখন বিশ্ব রাজনীতিতে কোনো নেতার উপযোগিতা ফুরিয়ে যায়, তখন তাকে আস্থা করে নিক্ষেপ করা হয়। চুপ্পুর ক্ষেত্রেও ঠিক তাই হতে যাচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে, কেন রাষ্ট্রপতি সংক্রান্ত আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর নেপথ্যে রয়েছে সুনির্দিষ্ট কিছু দলিলাদি, যা সম্প্রতি ফাঁস হয়েছে। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া কিছু গোপন নথিতে দেখা গিয়েছে যে শেখ হাসিনা দেশত্যাগের পূর্ব মুহূর্তে এমন কিছু নথিতে বর্তমান রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়েছেন যা সংবিধানের চরম লঙ্ঘন। অ্যাডভোকেট শিশির মনির এবং জামায়াতে ইসলামীর লিগ্যাল টিম এই তথ্যগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। অভিযোগ উঠেছে যে হত্যাকাণ্ডের সময় যখন কারফিউ জারি করা হয়েছিল এবং দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল, তখন রাষ্ট্রপতির কাছে সেই ফাইলগুলো পৌঁছানো হয়েছিল এবং তিনি কোনো প্রকার আপত্তি ছাড়াই তাতে সম্মতি দিয়েছিলেন। এটি তাকে সরাসরি মানবাধিকার অপরাধের সহযোগী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। অন্যদিকে ব্যাংক খাতের লুটপাটের তার সম্পৃক্ততার যে প্রমাণাদি পাওয়া গিয়েছে, তা কেবল মৌখিক অভিযোগ নয়। গোয়েন্দা সংস্থার হাতে আসা নথিতে দেখা গিয়েছে যে এস আলম গ্রুপের বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে তৎকালীন ব্যাংক ডিরেক্টর হিসেবে তিনি বিশেষ সুবিধা প্রদান করেছিলেন। আইনের ভাষায় যাকে বলা হয় অ্যাবেটমেন্ট বা অপরাধে সহায়তা। এই অকাট্য প্রমাণগুলো যখন 12ই মার্চ সংসদের বিশেষ অধিবেশনের আগে উপস্থাপিত হবে, তখন তার পালানোর কোনো পথ থাকবে না। এটি কেবল রাজনৈতিক বিরোধিতা নয়, বরং এটি একটি নিরেট আইনি ফাঁদ যা রাষ্ট্রপতিকে সরাসরি বঙ্গভবন থেকে আদালতের কটগড়ায় নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আবু সাঈদ, আমাদের মুগ্ধের রক্ত কি বৃথা যাবে? যে মানুষটি সেই খুনিদের প্রশ্রয় দিয়েছিল, সে আজ দেশের অভিভাবক সেজে ভাষণ দিবে, এটি কি আমরা মেনে নেব? কখনোই না। আমাদের মেরুদণ্ড এত দুর্বল নয়। 12ই মার্চ কেবল একটি সংসদ অধিবেশন নয়, এটি হলো আপনার এবং আমার মর্যাদার লড়াই। জনতার দাবি খুব স্পষ্ট, চুপ্পুকে শুধু গগি ছাড়লে হবে না, তাকে জেলের ভাত খেতে হবে। প্রতিটি পাই পাই হিসেব তাকে দিতে হবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা কি চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিচ্ছেন? আপনারা কি চান না এই ব্যাংক লুটেরা আর খুনিদের দোষারের বিচার হোক? 12ই মার্চের সূর্য কি তবে চুপ্পুর জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসবে, নাকি সেটিই হবে তার শেষ সূর্যাস্ত? গদি থেকে সোজা কারাগারে যাওয়ার যে দৃশ্য আমরা কল্পনা করছি, তা বাস্তবায়ন করা এখন সময়ের ব্যাপার। জামায়াতের সেই চূড়ান্ত আল্টিমেটাম আর ছাত্র জনতার ক্ষোভ এখন এক মোহনায় এসে মিশেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন। আর আপনি কি মনে করেন চুপ্পুকে গ্রেফতার করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। 12ই মার্চের আগে প্রতিটি পদক্ষেপের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, বাংলার মাটিতে কোনো বেইমানের জায়গা হবে না। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কেবল একজন ব্যক্তি নন, তিনি আজ এক ভেঙে পড়া ব্যবস্থার প্রতীক। 12ই মার্চ কেবল একটি দিন নয়, এটি হতে যাচ্ছে গণবিচারের দিন। জামায়াতে ইসলামী যে অনড় অবস্থান নিয়েছে এবং ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তাতে এটি পরিষ্কার যে রাষ্ট্রপতির সময় ফুরিয়ে এসেছে। যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে জনরোষের দাবানলে তাকে বিদায় নিতে হবে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ঘৃণা এবং দোয়া চিরস্থায়ী।